কাইনেমেটিক্স। এখানে কি নিয়ে আলোচনা করা হয়? এখানে যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে তোমার মেকানিক্যাল প্রপার্টিজ অফ এ বডি। একটা বডির মেকানিক্যাল প্রপার্টিজ নিয়ে আলোচনা করা হয়। তো মেকানিক্যাল প্রপার্টিজ গুলো কি কি? 1 নাম্বার পজিশন, 2 ডিসপ্লেসমেন্ট বা সরণ, ডেলার দ্বারা লেখা হয়, 3 ভেলোসিটি ভি, 4 মাস এম, 5 মোমেন্টাম পি, 6 অ্যাক্সিলারেশন ত্বরণ এ। টোটাল এই 6টা প্রপার্টি আছে মেকানিক্যাল প্রপার্টি। এই 6টা প্রপার্টি সম্বন্ধে আমরা জেনে নেব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলবো, এই চ্যাপ্টারে একসাথে আমরা কি করব, লিনিয়ার আর অ্যাঙ্গুলার দুটো প্রপার্টি শিখে নেব। যেমন ধরো অ্যাঙ্গুলারের ক্ষেত্রে পজিশন হবে অ্যাঙ্গুলার পজিশন, সেটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল থিটা দ্বারা প্রকাশ করা হয়। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। মাসের করেসপন্ডিং টার্ম হবে মোমেন্ট অফ ইনার্সিয়া, আই দ্বারা প্রকাশ করা হয়। মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল দ্বারা প্রকাশ করা হয়। আর অ্যাক্সিলারেশন আলফা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দুটো চ্যাপ্টারই আমরা একসাথে তৈরি করে নেব। একটা হচ্ছে তোমার প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্ট হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোশন যে চ্যাপ্টারটা আছে সেখানটায়। তো এই প্রপার্টি গুলো আমাদের জেনে নিতে হবে। প্রথম 1 নাম্বার আসি, পজিশন বা অবস্থান ভেক্টর। তো এটাকে যদি আইডেন্টিফাই করতে হয়, প্রথমে তোমাকে একটা কোঅর্ডিনেট ফ্রেম চুজ করতে হবে। ধরো এরকম একটা কোঅর্ডিনেট ফ্রেম আছে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো স্পেসের মধ্যে এরকম একটা পয়েন্ট আছে বা এখানে একটা অবজেক্ট আছে, পয়েন্ট অবজেক্ট। তো সেই পয়েন্ট অবজেক্টের পজিশন করার জন্য আমাকে করতে হবে কি, অরিজিন আর ওই পয়েন্টটা একটা ভেক্টর রাশি দিয়ে যোগ করতে হবে। এই যে ভেক্টর রাশি হবে এটাকে বলা হয় তার অবস্থান ভেক্টর। তো এটাকে যদি কম্পোনেন্ট ফর্মে লিখি, এটা দাঁড়াবে এরকম, আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবং এই অবস্থান ভেক্টরের মান হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এটা যদি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে থাকে তাহলে কস আলফা সমান দাঁড়াবে এক্স বাই আর। সিমিলারলি যদি ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে থাকে তাহলে কস বিটা ইজ ইকুয়ালস টু হয়ে যাবে ওয়াই বাই আর। সিমিলারলি জেড অক্ষের সঙ্গে যদি কোণ করে থাকে গামা, তাহলে কস গামা ইজ ইকুয়ালস টু হয়ে যাবে জেড বাই আর। এটা হয়ে গেল তোমার লিনিয়ার পারপাসে। এরপর আমি যদি আসি অ্যাঙ্গুলার পারপাসে, তাহলে সেটাকে কিরকম করে করি, ধরো একটা কণা আছে, সেই কণাটা ধরো এরকম একটা জায়গায় এই কণাটা আছে। এই কণাটা করছে কি, একটা বৃত্তাকার পথে ঘুরছে এবং এটাকে যদি আমি এক্স অ্যাক্সিস ধরে নিই তাহলে এক্স এর সঙ্গে একটা নির্দিষ্ট সময় যে কোণ করে থাকবে সেই কোণকে আমরা বলি তার থিটা বা কৌণিক অবস্থান ভেক্টর। থিটা হয়ে গেল তোমার কৌণিক অবস্থান ভেক্টর। এইবার আমরা এখানে একটা কনসেপ্ট জেনে নেব একটু পরে। এরপর তোমার দ্বিতীয় কনসেপ্ট যেটা আসছে সেটা হচ্ছে তোমার সরণ বা ডিসপ্লেসমেন্ট। তো দেখো স্পেসের মধ্যে একটা পার্টিকেল এরকম একটা কন্ডিশনে ছিল, সেটা হচ্ছে তোমার এই অবস্থানে ছিল। কিছু সময় পর এই পার্টিকেলটা ধরো এইরকম ভাবে গিয়ে বি অবস্থানে গেল। এই অবস্থানটা হচ্ছে তোমার বি। তাহলে সেক্ষেত্রে তার সরণ আমরা এরকম করে লিখি,
ডেল আর ইজ ইকুয়ালস টু অন্তিম অবস্থান ভেক্টর মাইনাস প্রাথমিক অবস্থান ভেক্টর। তো ধরো এটা একটা অরিজিন, এই অরিজিনের সাপেক্ষে এ পয়েন্টার অবস্থান ভেক্টর হচ্ছে যে তোমার আর এ। সিমিলারলি বি পয়েন্ট যেটা আছে তার অবস্থান ভেক্টর হচ্ছে যে তোমার আর বি। তাহলে আমি ভেক্টর যোগের সূত্র যদি বসাই তাহলে এরকম হতে পারে, দেখো এটাই। তাহলে আর এর সঙ্গে যদি আমি এরকম ডেলার ভেক্টরটা যোগ করে দিই তাহলে এটা দাঁড়াবে তোমার এটা। তার মানে সরণ মানে কি, সরণ হচ্ছে যে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুকে একটা ভেক্টর রাশি দিয়ে যোগ করে দাও। ভেক্টর মানে সরলরেখা দিয়ে যোগ করে দাও। যোগ করে দিলে অভিমুখ এবং মান সমেত যে পরিমাণটা হবে সেটাকে দাঁড়াবে সরণ। উপাংশ আকারে যদি এটা প্রকাশ করা হয় এটা দাঁড়াবে এরকম, ডেল আর ইজ ইকুয়ালস টু x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। এটা হয়ে গেল তোমার এটা। এবং এটার যদি ডিফারেন্সিয়াল ফর্ম করি, কারণ এটাই মেনলি ইম্পর্টেন্ট জয়েন্টের জন্য, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম। তো ডিফারেন্সিয়াল ফর্মে যদি আমি লিখি সেটা এরকম, d of r is equals to dx i cap plus dy j cap plus dz k cap। দ্বিতীয় কনসেপ্ট সেটা হচ্ছে তোমার কৌণিকের ক্ষেত্রে। সেটা হচ্ছে এরকম, ধরো একটা কণা আছে, কণাটা ধরো এরকম একটা জায়গায় ছিল, এই অবস্থান। তো বৃত্তাকার পথে ঘুরে এখান থেকে এই অবস্থানে পৌঁছালো, এটা হচ্ছে বি অবস্থান। তাহলে এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটাকে আমরা বলবো ডেল থিটা, এবং এই ডেল থিটাটাই হচ্ছে তোমার কৌণিক সরণ। এরপর এখানে একটা কনসেপ্ট আছে, যদি এখান থেকে এখান বরাবর কণাটা যে পথ গেল সেই পথটাকে যদি আমি ডেল এস দ্বারা লিখি তাহলে ডেল এস সমান আর ইন্টু ডেল থিটাকে রিপ্রেজেন্ট করে। আর হচ্ছে কি না ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তো এটা ডিফারেন্সিয়াল ফর্ম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়াল ফর্মটাকেই মাথায় রাখবো। সেটা কি, ds is equals to r into d theta। তাহলে এটাকে আবার বলা হয় যে কৌণিক সরণ এবং অতিক্রান্ত দূরত্ব এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা কি লক্ষ্য করো। এখানে এই যে পাথটা গেছে এই পাথটা কিন্তু এই যে সবুজ রঙের যে রেখাটা সেই রেখা বরাবর গেছে, আর আমরা সরণ বলেছি সাদা রঙের রেখাটাকে। তো এটাকে আমরা বলেছি অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে তোমার সরণ। তাহলে আরেকটা কনসেপ্ট হলো সেটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে তোমার ডিস্টেন্স। অতিক্রান্ত দূরত্ব কি হয়, যেটাকে আমরা লিখছি ডেল এস, এটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু ডেল আর এর মড ভ্যালু। এক নাম্বার কনসেপ্ট। এটার মানে কি, অতিক্রান্ত দূরত্ব সরণের সঙ্গে সমান হতে পারে অথবা সরণের থেকে বেশি হতে পারে। যেমন ধরো একটা কণা এ বিন্দু থেকে বি বিন্দুতে সরল রৈখিক পথে শিফট করলো বি বিন্দুতে, তাহলে সেক্ষেত্রে তার অতিক্রান্ত পথ যেটা সেটা হচ্ছে এই সরল রৈখিক পথটা, আর সরণও একই সরল রৈখিক পথ। তো এক্ষেত্রে কি হচ্ছে না অতিক্রান্ত পথটা সরণের সঙ্গে সমান হচ্ছে। কিন্তু
যদি কোনো বস্তু একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে সরলরৈখিক পথ ছাড়া যদি অন্য কোনো পথে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে তোমার এই যে পথ হবে এ সি বি, এটা হয়ে যাবে তোমার অতিক্রান্ত দূরত্ব, আর সরণ হয়ে যাবে সরলরৈখিক যোগ করলে যেটা হবে সেটা। তার মানে এক্ষেত্রে দাঁড়াচ্ছে কি, এ সি বি ইজ গ্রেটার দেন এ বি। তো এই কনসেপ্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটাকে তোমাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় কনসেপ্ট কি, সেটা হচ্ছে যে ইন 1D একমাত্রিক গতির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট এটা কি হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অথবা জিরো হতে পারে। কিন্তু ডিস্টেন্স অতিক্রান্ত দূরত্ব এটা কি হবে, অলওয়েজ পজিটিভ হবে। এটা মাথায় রাখবে, খুব গন্ডগোল তৈরি করে এটা। আচ্ছা, আরেকটা কথা এখান থেকেই বলা যায়, সেটা কি, সেটা হচ্ছে যে সময় যত বাড়বে, সময় বাড়ার সাথে সাথে ডিস্টেন্স মানে অতিক্রান্ত দূরত্ব যেটা হবে সেটা কিন্তু তোমার ক্রমশ বাড়তেই থাকবে, এটার মান কমবে না। কিন্তু সময় যত বাড়বে ডিসপ্লেসমেন্টের মান জিরোও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। ডিসপ্লেসমেন্টের পরিমাণটা জিরোও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে, আবার পজিটিভও হতে পারে সময় বাড়ার সাথে সাথে। মেনলি সময়ের কথাটা উল্লেখ করলাম এখানে, এটাকে মাথায় রাখবে। আরেকটা উদাহরণ দেই, যেমন ধরো একটা কণা আছে, সে হচ্ছে বৃত্তাকার পথে ঘুরছে। তো এরকম একটা সিচুয়েশন আছে, এই সিচুয়েশন থেকে ধরো 270 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে এরকম একটা জায়গায়। এক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্সটা কোনটা, ডিস্টেন্সটা হচ্ছে যে এই যে ইয়েলো কালারের যে পাথটা, যেটা হচ্ছে এ সি বি। ক্লিয়ার? তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। এরপরের দ্বিতীয় যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে ভেলোসিটি বা বেগ। তো ভেলোসিটির ফার্স্ট ডেফিনেশন রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তো এখানে আমরা যা কিছু বলবো সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কথাটা আসবো। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যেটাকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ভি ইজ ইকুয়ালস টু dr বাই ডিটি। যদি আমি উপাংশে ভেঙে কাজ করি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে, dx বাই ডিটি আই ক্যাপ প্লাস dy বাই ডিটি জে ক্যাপ প্লাস dz বাই ডিটি কে ক্যাপ। এটা প্রথম কনসেপ্ট। এখানে একটা জিনিস মাথায় রাখবে, যদি তোমাকে ডাইরেকশন নিয়ে ভাবতে হয় তাহলে সেক্ষেত্রে সর্বদা মাথায় রাখবে যে ডাইরেকশন ট্যানজেন্ট হয়, ট্যানজেন্ট at the point of path, অর্থাৎ যে পাথ বরাবর যাচ্ছে। ধরো বৃত্তাকার পথে কণাটা যাচ্ছে, তাহলে কণাটা যদি এরকম একটা জায়গায় থাকে এবং এই দিক বরাবর যদি মুভ করে তাহলে সেক্ষেত্রে তোমাকে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকতে হবে, স্পর্শক। তাহলে ওই ট্যানজেন্টের ডাইরেকশনই হবে ভেলোসিটির ডাইরেকশনের দিকে, আর ওই ট্যানজেন্টের যে লেন্থটা করবে সেই লেন্থটা হচ্ছে তোমার ওই ভেলোসিটির ম্যাগনিটিউডের সাথে সমান হবে। এখানে আরো দু তিনটা কনসেপ্ট নিয়ে নেই। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে যে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই কনসেপ্টটা কেন আনবো বা কখন আনবো, যখন একটা কণা আলাদা আলাদা বেগ নিয়ে যাবে তখন আমরা কনসেপ্ট আনবো অ্যাভারেজ ভেলোসিটির। বা অ্যাভারেজ কোয়ান্টিটিটা তখনই আনি যখন কোনো কোয়ান্টিটির দু তিনটা ভ্যালু আছে, তখন আমরা এই অ্যাভারেজ কনসেপ্টটা আনি। সেক্ষেত্রে এর পরিমাণটা বের করার জন্য একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে তোমার এরকম,
ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তো তোমাকে বললো যে একটা কণা আছে, সেই কণাটা এখান থেকে এখানে যখন যাচ্ছিল তখন v1 ভেলোসিটিতে গেল এবং t1 সময় লাগালো। এখান থেকে এখানে যখন যাচ্ছিল তখন v2 ভেলোসিটিতে গেল, t2 সময় লাগালো। তাহলে সেক্ষেত্রে তার অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? এখানটা লক্ষ্য করো, প্রথমত কনসেপ্ট হচ্ছে যে কণাটা দুটো আলাদা আলাদা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তখনই আমি অ্যাভারেজের কনসেপ্ট আনবো। আর অ্যাভারেজ কনসেপ্ট আনার সময় আমরা কি করব না, টোটাল ডিসপ্লেসমেন্টটাকে আমাকে বের করতে হবে। তো v1 v2 এর উপর কনসেন্ট্রেট না করে প্রথমের ক্ষেত্রে টোটাল ডিসপ্লেসমেন্ট ডেল r1 ইজ ইকুয়ালস টু v1 ইনটু t, আর দ্বিতীয় ক্ষেত্রে টোটাল ডিসপ্লেসমেন্ট ডেল r2 ইজ ইকুয়ালস টু v2 ইনটু t। তাহলে এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে v1 t প্লাস v2 t বাই, এটা t1 করে দাও, সময়ে বেটার হবে, t1 t2 বাই t1 প্লাস t2। এখন যদি t1 ইজ ইকুয়ালস টু t2 হয়, যদি হয় সমান t, তো সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে v1 প্লাস v2 বাই 2। এটাও একটা কনসেপ্ট। অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে যে ভেলোসিটিটা দাঁড়াবে সেটাকে বলা হয় তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ধরো কোনো কণা আছে, সেই কণাটা ওমেগা বেগে ঘুরছে, তো বেসিক ডেফিনেশন হচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু ডি থিটা বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কৌণিক সরণের পরিবর্তনের হারকে। এটা একটা কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে যে কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সেটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। এক্ষেত্রে এই অর্ডারটাই মাথায় রাখতে হবে, যেহেতু এটা ক্রস প্রোডাক্ট, প্রথমে আসবে ওমেগা তারপর আসবে আর। তৃতীয় যে কনসেপ্ট আসবে সেটা হচ্ছে যে যেহেতু এই মোশনটা দেখো রিপিট করছে, মানে এটা পর্যায়বৃত্ত গতি, তো পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, তাহলে সেক্ষেত্রে টাইম পিরিয়ডের একটা কনসেপ্ট আসবে টি। তো টাইম পিরিয়ডের সঙ্গে ওমেগার একটা সম্পর্ক আছে, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই টি। টি সময়ে 2 পাই রোটেশন করছে, তাহলে ওমেগা সমান 2 পাই বাই টি। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তোমার ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ। এফটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি, অর্থাৎ 1 সেকেন্ডে কতবার পূর্ণ আবর্তন কমপ্লিট করেছে। চতুর্থ কনসেপ্ট হচ্ছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্ষেত্রে যেমন এর ইউনিট রেডিয়ান পার সেকেন্ড হয়, সিমিলারলি আরপিএম এরকম বলা হয়, রিভলিউশন পার মিনিট, বা আরপিএস, রিভলিউশন পার সেকেন্ড। তো 1 রিভলিউশন ইজ ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান। সরণের ক্ষেত্রে করেসপন্ডিং টার্ম একটা পেলে যে অতিক্রান্ত দূরত্ব, সিমিলারলি বেগ যেটা সরণ থেকে এসেছে তার করেসপন্ডিং একটা টার্ম পাবে, সেটা হচ্ছে যে দ্রুতি, বলা হয় স্পিড। প্রথম কনসেপ্ট এটা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে যেটা আমরা বেগের ইকুয়েশন লিখেছিলাম, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি নিয়ে আমরা কাজ করছি, dr বাই ডিটি। তো এর যখন আমরা মড ভ্যালু নেব, সেই মড ভ্যালু রিপ্রেজেন্ট করবে তোমার দ্রুতি বা স্পিডকে। তাহলে যদি সেটা ইনস্ট্যান্টেনিয়াস কেস হয়, বেগের মানটাই দ্রুতির সঙ্গে সমান হবে, এটা মাথায় রাখবে। দ্বিতীয় যে কনসেপ্ট সেটা হচ্ছে যে যদি ইনস্ট্যান্টেনিয়াস না নিয়ে যদি ওভারঅল কেসে কাজ করতে দেয়, তাহলে আমার যে বেসিক ডেফিনেশন সেটা কাজে লাগাবো, সেটা হচ্ছে যে মোট দূরত্ব বাই মোট সময়, এটাকে আমি বলবো দ্রুতি। তো এক্ষেত্রেও একই, সেটা হচ্ছে যে যদি আলাদা আলাদা দ্রুতি নিয়ে চলে, তাহলে সেক্ষেত্রে আমরা করব কি, গড় দ্রুতির কনসেপ্ট আনবো। সেটা হচ্ছে তোমার এরকম দাঁড়াবে,
ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। মোট অতিক্রান্ত দূরত্ব, এই মোটের উপর মাথায় রাখবে, এখানে অ্যাভারেজে এই গন্ডগোলটাই ক্রিয়েট হয়। এই যে এখানে টোটাল, এই জায়গাটা মাথায় রাখবে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটা দিয়ে ভাগ করলে আমরা করব কি অ্যাভারেজ। আবার বলছি অ্যাভারেজের ধারণা তখনই আনবো যদি তোমার প্রশ্নে কোনোভাবে হিন্টস দেয় যে তারা আলাদা আলাদা বেগ নিয়ে যাচ্ছে একই বস্তু, তখন তুমি অ্যাভারেজের কনসেপ্ট আনবে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে তৃতীয় কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে তোমার ভর। তো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে। কিন্তু যদি বৃত্তাকার গতি হয়, সেক্ষেত্রে আমরা ভরের একটা কথা ব্যবহার করছি, করেসপন্ডিং টার্ম। তো আমরা যখন লিনিয়ার মোশন পড়বো, যে সমস্ত টার্ম গুলো পাবো তার করেসপন্ডিং একটা করে টার্ম অ্যাঙ্গুলার ক্ষেত্রে পাবো। যেমন ধরো ভেলোসিটি বা বেগ, লিনিয়ার ভেলোসিটি, সেক্ষেত্রে তার করেসপন্ডিং টার্ম হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি। সিমিলারলি মাস যদি হয়, যেমন এখানে, তার করেসপন্ডিং সিমিলার টার্ম আসবে মোমেন্ট অফ ইনার্সিয়া, জড়তা ভ্রামক। এটাকে আই দ্বারা লেখা হয় এবং ইজ ইকুয়ালস টু এম ইন্টু আর স্কোয়ার। আর হচ্ছে যে বৃত্তাকার পথে ঘুরছে সেটার ব্যাসার্ধ, এবং এম হচ্ছে ওই কণাটার ভর যে বৃত্তাকার পথে ঘুরছে। এবং এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে জড়তা ভ্রামক বলা হয় মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু অ্যান অ্যাক্সিস, অর্থাৎ কোনো একটা অক্ষের সাপেক্ষে। অক্ষ যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে জড়তা ভ্রামকের পরিমাণও চেঞ্জ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। 4 নাম্বার হচ্ছে তোমার মোমেন্টাম বা ভরবেগ। লিনিয়ার মোশনের ক্ষেত্রে বলা হয় যে ভর এবং বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, সেই গতীয় ধর্মটাকে বলা হয় তোমার ভরবেগ। দুটো কোয়ান্টিটির উপর নির্ভর করছে, ভর আর বেগ। ভরবেগ একটা সম্পূর্ণ নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা মাথায় রাখবে। না বেগ না ভর, এই দুটোর কম্বাইন করে নতুন কনসেপ্ট আসবে। কৌণিক গতির ক্ষেত্রে এটা দাঁড়াবে এরকম, যদি কোনো কণা বৃত্তাকার পথে ঘোরে, এখানে কণাটা আছে, এটা বৃত্তাকার পথে ঘুরছে এদিকে, তো এর ব্যাসার্ধ এটা, ভর এটা, তো বৃত্তাকার পথে ঘুরছে। তো যদি আমি কৌণিক ভরবেগ বলি, কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়। ফার্স্ট ডেফিনেশন এটাই মাথায় রাখবে, এল ইজ ইকুয়ালস টু আর ক্রস পি, এটা আমার ফার্স্ট ডেফিনেশন আসবে। এবার এখান থেকে তুমি যা কিছু নতুন নতুন ডেফিনেশন তৈরি করতে পারো, যেমন ধরো এল ইজ ইকুয়ালস টু আর ইন্টু পি মানে এম ইন্টু ভি। তো এটাকে এরকম করে বলতে পারি, সেটা হচ্ছে তোমার এম আর স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই আর। এম আর স্কোয়ারকে আমরা কিছুক্ষণ আগে বললাম আই ইন্টু ভি স্কোয়ার বাই আর, এটাকে বলা হয় ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এটা হয়ে গেল তোমার সেকেন্ড কনসেপ্ট। এবং এল বলো, ওমেগা বলো, অ্যাঙ্গুলার ভেলোসিটি বলো, এদের ডাইরেকশন হচ্ছে যে প্লেনে ঘুরবে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, হয় আপওয়ার্ড নয় ডাউনওয়ার্ড। অ্যাক্সিলারেশন বা ত্বরণ, তো প্রথমে লিনিয়ার, সেটা হচ্ছে যে এ ইজ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। এটাকে এরকম করেও লেখা যায়, সেটা হচ্ছে যে ডি টু আর বাই ডিটি টু, অথবা উপাংশ বিভাজন যদি কাজ করি তাহলে ডিভি এক্স বাই ডিটি আই ক্যাপ, ডিভি ওয়াই বাই ডিটি জে ক্যাপ, প্লাস ডিভি জেড বাই ডিটি কে ক্যাপ। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কনসেপ্ট হচ্ছে যে, ধরো তোমাকে বলা হলো যে একটা কণার অ্যাক্সিলারেশন যে আছে সেই অ্যাক্সিলারেশনটা চেঞ্জ করছে, তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু সে পেতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমাকে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন বের করতে দেয়। তো সেই অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের ইকুয়েশনটা হবে এরকম, এভি ইজ ইকুয়ালস টু টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম। অর্থাৎ একটা কণা ভি ওয়ান ভি টু ভি থ্রি, ভি ওয়ান ভি টু ভি থ্রি এরকম আলাদা আলাদা ভেলোসিটি নিয়ে যাচ্ছিল।
তাই টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি যখন চেক করবে তখন তুমি ইনিশিয়াল ভেলোসিটি চেক করবে আর ফাইনাল ভেলোসিটি চেক করবে, আর ভেতরে কি ভেলোসিটি চেক হয়েছে সেটা আমার জানার দরকার নেই। টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি কি হবে, v3 মাইনাস v1 বাই টোটাল টাইম, 1 2 3 এই টোটাল সময়, এখানে গেছে t1 সময়, এখানে t2 সময়, এখানে t3 সময়, তার টোটাল সময় হচ্ছে যে t1 প্লাস t2 প্লাস t3 টোটাল টাইম লেগেছে এটা। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটাকেও মাথায় রাখবে। সেটা হচ্ছে তোমার অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। আরেকটা কনসেপ্ট আছে অন্য রকমের ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যে আমরা লিখি a is equals to ওয়ান ডাইমেনশনাল মোশন, 1D এর ক্ষেত্রে যেটা আমরা লিখবো 1D এর কেসে এই পার্টটা, অর্থাৎ a is equals to dv by dt। তো এটাকে একটু লেখা যায় এরকম করে dv by dx, ভুল করেছি, dx by dt ঠিক করে নিলাম, তাহলে v into dv by dx is equals to a। 1D কেসে একটা স্পেশাল কেস পেলাম, সেটা কি না a is equals to v dv by dx। এক্ষেত্রে লক্ষ্য করো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কখন লাগাবো, বিষয়বস্তু এটা। এই ইকুয়েশনটা তখনই লাগাবো যখন v is a function of t হবে, অর্থাৎ তোমার প্রশ্নে দেওয়া থাকবে যে অপেক্ষকটা, সেই অপেক্ষকে টি ফাংশন দেওয়া আছে, অপেক্ষকটা ফাংশন অফ টি মানে টি এর অপেক্ষক, টি এর উপর নির্ভর করে, সময়ের সাথে পরিবর্তনশীল। আর যদি তোমাকে দিয়ে দেয় যে অপেক্ষকটা আছে সেটা এক্স এর উপর নির্ভর করছে, টি এর উপর নয়, তখন তুমি ইকুয়েশনটাকে এটার দ্বারা রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার? তো এটা একটা খুব ভাইটাল কনসেপ্ট, মাথায় রাখবে। এটা হলো লিনিয়ার মোশনের ক্ষেত্রে। এরপরে আমি আসি সার্কুলার মোশন। এটা একটু ট্রিকি আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথম কনসেপ্ট হচ্ছে যে আলফার যে ডেফিনেশনটা আছে, সার্কুলার মোশনকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ডি ওমেগা বাই ডিটি। সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা যে অ্যাক্সিলারেশন পাবো সেই অ্যাক্সিলারেশনটা একটু অন্য রকমের হয়, অন্যরকম রিপ্রেজেন্টেশন হয়। কিরকম রিপ্রেজেন্টেশন সেটা বোঝার জন্য একটা কনসেপ্ট আনি। তো তার আগে বেসিক রিলেশনটা আগে বলে দেই, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে কৌণিক ত্বরণের সঙ্গে রৈখিক ত্বরণের সম্পর্ক, সেটা কি না a is equals to আলফা ক্রস আর প্লাস ওমেগা ক্রস ভি। এটার উপর বেস করে অনেক কোশ্চেন সেট আপ করা হয়। তো এক্ষেত্রে দুটো টার্ম আছে, এই একটা টার্ম আর এই একটা টার্ম। এটাকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর এটাকে বলা হয় রেডিয়াল অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে তোমার, এটা কিন্তু লিনিয়ার টার্ম আর এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার টার্ম। তাহলে এই যে লিনিয়ার টার্মটা যেটা বলেছি, এই লিনিয়ার টার্মকে দুটো ভাগে ভাগ করব যদি সেটা কোনো কার্ভিলিনিয়ার পাথ ফলো করে, অর্থাৎ যদি কোনো বক্রপথ ফলো করে, সেক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা আনবো। দুটো কনসেপ্ট, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, একটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন। উদাহরণ হিসেবে ধরো একটা কণা এরকম করে যাচ্ছিল, তো এই জায়গাটায় যখন আমি অ্যানালিসিস করব তখন আমি করব কি, এই জায়গায় অ্যাক্সিলারেশনকে দুটো ভাগে ভাগ করব, একটা এই দিক বরাবর, একটা টুয়ার্ড সেন্টার। এটা একটা যদি বৃত্তের পার্ট হয় তাহলে ওই যে বৃত্তের যে কেন্দ্র অভিমুখে একটা পার্ট হবে, এটা হলো রেডিয়াল পার্ট আর এটা হলো ট্যানজেনশিয়াল পার্ট। ভালো করে লক্ষ্য করো, এর যে লব্ধি হবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল এ, সেই এটা কিন্তু টুয়ার্ড সেন্টার নাও হতে পারে। টুয়ার্ড সেন্টার তখনই হবে যদি এটি ট্যানজেনশিয়াল পার্টটা যেটা যদি জিরো হয়। ঠিক আছে, এটা জেনারেল কনসেপ্ট। এরপর প্রথমে আসি রেডিয়াল অ্যাক্সিলারেশন, বা এটাকে অন্য ভাষায় বলা হয়
সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। কখন এই কনসেপ্টটা আসবে? যদি কোনো কণা, আমি একবারে পিওর নিয়ে কাজ করছি, পরে আমি জেনারেল নিয়ে আসবো। যদি একটা কণা বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘোরে, তাহলে এখানে একটা কনসেপ্ট আসছে সমদ্রুতি, ইউনিফর্ম স্পিড। তার মানে সমদ্রুতিতে ঘোরা মানে কি, তার আলফার মান 0। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। যদি আলফার মান 0 হয়, অর্থাৎ সেটা সমদ্রুতিতে ঘোরে, কিন্তু বেগের মান পরিবর্তন হতে পারে। সমদ্রুতি মানে এখানটা বেগ এর অভিমুখ হচ্ছে এই দিক বরাবর, এক্ষেত্রে বেগের অভিমুখ এদিক বরাবর, অর্থাৎ বেগের অভিমুখটা পাল্টাবে কিন্তু বেগের যে মান থাকবে দুজনের ক্ষেত্রে মান সেম, অর্থাৎ সেটা সমদ্রুতি, দ্রুতির মান একই কিন্তু অভিমুখ পাল্টে যাওয়ার জন্য আমরা বলি এটা অসম বেগে যাচ্ছে। তাহলে যদি কোনো কণা সমদ্রুতিতে চলে, তাহলে তার কেন্দ্রের অভিমুখে একটা ত্বরণ ক্রিয়াশীল হয়, যেটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ বা রেডিয়াল অ্যাক্সিলারেশন। AR is equals to ওমেগা ক্রস ভি, আর এটার মানকে এরকম করে লিখি ওমেগা ক্রস ভি অথবা ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। সমস্ত অ্যান্সার গুলোই মাথায় রাখতে হবে। আরেকটা আছে তোমার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যেটা স্পর্শক বরাবর কাজ করবে। যখন স্পর্শক বরাবর কাজ করবে তখন আমরা বলি যে কণাটা বৃত্তাকার পথেও ঘুরতে পারে অথবা কোনো বক্র পথে ঘুরে, বক্রপথ বা কার্ভলিনিয়ার পাথ সেরকম। এবং বৃত্তাকার পথে যখন ঘুরবে তার একটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকবে, অর্থাৎ সেটা সমদ্রুতিতে আর গতিশীল নয়। যদি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকে তাহলে সেক্ষেত্রে তার টোটাল অ্যাক্সিলারেশনের দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন টুয়ার্ড সেন্টার, আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে স্পর্শক বরাবর যদি কণাটা এরকম ভাবে গতিশীল হয়। তাহলে এটাকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর এটা তোমার রেডিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে টোটাল অ্যাক্সিলারেশনটা কোন দিকে হবে, এখানেই সবাই গন্ডগোল করে। টোটাল অ্যাক্সিলারেশন কিন্তু সেন্টারের অভিমুখে নয়, এটা হচ্ছে এ। আর এই a is equals to at প্লাস ar, আর এই এটির পরিমাণ কত, at is equals to আলফা ক্রস আর, অর্থাৎ যখন সে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন নিয়ে যাবে তখনই তার ট্যানজেনশিয়াল পার্টটা থাকবে, অথবা অন্য ভাষায় ট্যানজেনশিয়াল পার্টটা যদি থাকে তাহলে সেক্ষেত্রেই সে কৌণিক ত্বরণ নিয়ে গতিশীল হবে। তো এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট।